ভোটাভুটির মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন আজ। প্রস্তুতিতে ঘাটতি নেই, সুন্দর নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি সিইসির। রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে বিএনপির সংসদীয় দলের সভা, ভোট গণনা ও ফলাফল সরাসরি সম্প্রচার হবে জানালেন চিফ হুইপ। রাজধানীর গ্যাস সরবরাহে খুব একটা উন্নতি নেই, এখনো রাতভর লাইনে দাঁড়িয়ে দীর্ঘ অপেক্ষা চালকদের। বিদেশ থেকে গ্যাস আমদানির সিদ্ধান্ত সরকারের। কলকাতায় হোটেলে আগুনে 9 জনের মৃত্যু, 7 বাংলাদেশি পরিচয় শনাক্ত। কুষ্টিয়ার একই পরিবারের 4 জন, স্বজনদের আহাজারি। সংবাদ শিরোনাম দেখছি। দীর্ঘ 35 বছর পর আজ হতে যাচ্ছে 23তম রাষ্ট্রপতি নির্বাচন। দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। সংসদে ইসির ডাকা বিশেষ বৈঠকে ভোট দেবেন সংসদ সদস্যরা। রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান কর্মকর্তা সিইসি এএমএম নাসির উদ্দিন জানান, ঐতিহাসিক এই নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন তারা। ভোট গ্রহণ চলাকালে করা যাবে না প্রচার, নির্বাচনী কর্মকর্তার সিদ্ধান্তই চূড়ান্ত। এদিকে সংসদে বিএনপির 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকায় ক্ষমতাসীন দলের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয় সুনিশ্চিত। আরও জানাচ্ছেন মেজবা রহমান। রাষ্ট্রপতি পদে সবশেষ ভোট হয়েছিল 1991 সালে। এরপর মাঝে 7 জন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতাসীন দলের একক প্রার্থী হিসেবে। এই সময়ে কোনো প্রার্থী দেয়নি বিরোধী দল। ফলে এবার 35 বছর পর রাষ্ট্রপতি পদে হতে যাচ্ছে ভোট গ্রহণ। নির্বাচনে মোট ভোটার জাতীয় সংসদে 349 জন সদস্য। রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। বৃহস্পতিবার এই দুজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। বুধবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার বলেন, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে কোনো ধরনের ঘাটতি নেই। বাংলাদেশে এই রাষ্ট্রপতি নির্বাচনের দিকে তাকিয়ে আছে বিশ্ববাসী। একটা ঐতিহাসিক ইলেকশন বলতে গেলে, ঐতিহাসিক ইলেকশনটা অত্যন্ত সুন্দর রূপে, সুচারু রূপে আমরা স্মুথলি আমরা এটা কন্ডাক্ট করতে পারবো, এই প্রস্তুতি আমরা নিয়েছি। আমাদের প্রস্তুতি যত রকম অল কনসিভেবল ডাইমেনশনস হ্যাভ বিন কভার্ড ইন আওয়ার প্রিপারেশন ফর দিস ইলেকশন, এবং আমরা কনফিডেন্ট যে ইনশাল্লাহ আমরা একটা সুন্দর নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন, এটা তো বিশ্ববাসী তাকিয়ে আছে। তো যে বাংলাদেশের নির্বাচনে যে প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে, বিশ্ববাসী তাকিয়ে আছে না, এটা বাংলাদেশ কে প্রেসিডেন্ট হচ্ছে। বৃহস্পতিবার বেলা 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ কক্ষে ভোট গ্রহণ হবে। তিনি জানান, নির্বাচন কমিশন এই ভোটে যে সিদ্ধান্ত দেবে সেটাই চূড়ান্ত। এখানে একটা জিনিস আপনাদের জানা দরকার, যে স্ক্রুটিনির সময় যদি কারো কোনো আপত্তি থাকে, এটার চূড়ান্ত সিদ্ধান্ত দিবেন নির্বাচনী কর্তা, মানে সিইসি। উনি যা সিদ্ধান্ত দিবেন এটাই ফাইনাল। ভোটের ফলাফল যেটা ঘোষণা হবে, ওই যে 2টা থেকে 5টা পর্যন্ত ভোট হবে, তো ভোটের পরে তো আমরা ওখানে ইনস্ট্যান্টলি গোনা শুরু করবো। গোনার পরে রেজাল্ট যেটা আমি অ্যানাউন্স করবো অ্যাজ নির্বাচনী কর্তা, দ্যাট ইজ ফাইনাল অ্যাজ পার ল। বর্তমান সংসদে বিএনপির 2/3 সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। সেই হিসাবে ক্ষমতাসীন দলের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয় সুনিশ্চিত। মেজবা রহমান, বাংলা ভিশন, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে বুধবার সরকারি দলের সংসদীয় সভা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। বৈঠক শেষে চিফ হুইপ জানান, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে ঐতিহাসিক এই নির্বাচন। সভায় বিএনপি প্রার্থীর জন্য ভোট চাওয়া হয়েছে। সৈকত সাদিকের প্রতিবেদনে বিস্তারিত। দীর্ঘ 35 বছর পর বৃহস্পতিবার হতে যাচ্ছে বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচন। নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিদ্বন্দ্বিতা করবেন জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের সঙ্গে। রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে বুধবার বিকালে জাতীয় সংসদে সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির সংসদ সদস্যরা সভায় অংশ নেন। পরে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন সংসদের চিফ হুইপ। আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে চাই, প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই। সরকার এবং বিরোধী দল ইনক্লুসিভ হয়ে দেশকে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই এবং দেশের
মানে অগ্রগতিকে অব্যাহত রাখতে চাই। সেই কারণেই আমরা আগামীকালকে দেখবেন আপনারা আমাদের দুজন সদস্য হবেন, ক্যান্ডিডেট হবেন। একজন হলো ডক্টর অলি আহমেদ, আরেকজন হলো আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। আমরা ভোট হবে, এদেশের মানুষ ভোট কেমনে দেয়, কেমন করে দেয় সেটা আবার প্রত্যক্ষ করবে এবং মানুষের মনোজগৎ তৈরি হবে নতুন করে ভোটের প্রতি। তিনি বলেন, ভোট গ্রহণের প্রথম 20 মিনিট, শেষ 5 মিনিট ভোট গণনা ও ফলাফল সরাসরি সম্প্রচার করা হবে। নির্বাচন শুরু হওয়ার 5 মিনিট আগে থেকে আমাদের লাইভ টেলিকাস্ট হবে এবং মাননীয় মহামান্য রাষ্ট্রপতি এবং স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা এবং যদি কোনো সদস্য যিনি আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আছেন তিনি ভোট দেওয়া, ওগুলো আমরা লাইভ দেখাবো। তারপর সব রেকর্ড করা হবে। আবার নির্বাচন শেষ হবার 5 মিনিট আগে আমরা সেই লাইভ শুরু করব। আবার নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে এবং ফলাফলের পরে সেখানে ফল ঘোষণা করা হবে। এই পর্যন্ত আমরা লাইভ দেখাবো কালকে। নির্বাচিত রাষ্ট্রপতি 21 আগস্ট বঙ্গভবনে শপথ নেবেন। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। রাজধানী জুড়ে আবারও তীব্র হয়েছে গ্যাস সংকট। বাসাবাড়ি চুলা জ্বলছে না, কম চাপের কারণে ব্যাহত হচ্ছে রান্না। একই সঙ্গে সিএনজি স্টেশনগুলোতেও গ্যাসের চাপ কম থাকায় দীর্ঘ হচ্ছে গাড়ির সারি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না প্রয়োজনীয় গ্যাস। সংশ্লিষ্টরা বলছেন, সরবরাহ স্বাভাবিক না হলে এই দুর্ভোগ সহসাই কাটছে না। এদিকে কক্সবাজারে মহেশখালীতে মার্কিন কোম্পানি এক্সেলারেট এনার্জি টার্মিনাল থেকে আবারও গ্যাস সরবরাহ বন্ধ। আরও জানাচ্ছেন সৈয়দ আব্দুল মাহিদ। রাজধানীর ব্যস্ততম সড়ক, গন্তব্যে ছুটে চলার কথা যাদের, তাদের অনেকেরই এখন অপেক্ষার পালা। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে সিএনজি স্টেশনের সামনে। ভোর হতেই পাম্পগুলোর সামনে সারি ধরে দাঁড়িয়ে থাকে সিএনজি চালিত যানবাহনগুলো। কারো ইঞ্জিন বন্ধ, কেউ রোদ মাথায় নিয়ে অপেক্ষায়। সময় গড়ালেও কমছে না সামনে থাকা গাড়ির সারি। নিজেদের দুর্ভোগের কথা তুলে ধরলেন ভুক্তভোগী চালকরা। কখন আসছেন আপনি? 8:30টায়। গ্যাস পান না এখনো পাইনি, এখনো 1 ঘন্টা লাগবে। সিরিয়ালে ধরছি সকাল 7টা, এখন বাজে 12:30। গ্যাস পাই নাই, খাওয়া নাই, দাওয়া নাই, এইটার ভিতরে বসেছে। 118 টাকার গ্যাস পাইছি, 12 মারলে আবার শেষ। আবার পাম্পে ঢুকাইতে হইব, পাম্পে ঢুকাইলে আবার 3 ঘন্টা। আমাদের জমা তো কম নেবে না মালিকে, জমা ঠিকই দিতে হবে। আমরা তো পয়সা ঘরে নিতে পারতেছি না। 8টার সময় লাইন ধরছি আর 173 টাকার গ্যাস পেলাম। কত টাকার গ্যাস ভরার কথা ছিল? নিচের পক্ষে 400। জাতীয় গ্রিডে সরবরাহ ব্যাহত হওয়ায় নতুন করে তৈরি গ্যাস সংকট সহসাই যাবে না, এমনটাই বলা হচ্ছে সিএনজি ফিলিং স্টেশন থেকে। মেন উৎপাদন কেন্দ্র থেকে একটু সংকটপূর্ণ অবস্থায় আছে, যার ফলে এখনো এই পরিস্থিতিতে চলতেছে। মনে হয় সহজে সমাধানও হবে না। শুধু সিএনজি নয়, রাজধানীর বিভিন্ন বাসাবাড়িতেও গ্যাস সংকট এখনো কাটেনি। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। চাহিদা অনুযায়ী দেশে গ্যাস বিদ্যুতের সরবরাহ নেই জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ আব্দুর রহিম সাকি। জরুরি প্রয়োজন মেটাতে বিদেশ থেকে গ্যাস আমদানি করা হচ্ছে। বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। রাজধানীর শেরে বাংলানগরে অনুষ্ঠিত একনেক বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে 5000 কিলোমিটার গ্রামীণ সড়ক মেরামত সহ 9333 কোটি টাকা ব্যয়ে মোট 10টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে রয়েছে 10টি মেডিকেল কলেজে শিক্ষার্থীদের জন্য 21টি হোস্টেল নির্মাণ ও সেতু ব্যবস্থাপনায় মনিটরিং জোরদার প্রকল্প। বৈঠক শেষে এক ব্রিফিংয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি জানান, সরকার 5 বছরের মধ্যে দেশের ভঙ্গুর অর্থনীতিকে সমৃদ্ধ অর্থনীতিতে পরিণত করতে চায়। এর রোডম্যাপ বাস্তবায়নে মূল শক্তি বিদ্যুৎ জ্বালানি। এর জন্য তেলের মজুদ 6 মাসে উন্নীত করা হচ্ছে। ব্রয়লারের ত্রুটির কারণে গ্যাসের যে সংকট হয়েছিল তা স্বাভাবিক হয়ে গেছে বলে দাবি করেন তিনি। এই যে বিরাট অর্থনৈতিক কর্মকাণ্ডর পরিকল্পনা করা হয়েছে, সেইটাকে আসলে বাস্তব রূপ দিতে গেলে জ্বালানি লাগবে। জ্বালানি খাত অন্যতম গুরুত্বপূর্ণ, বলতে পারেন প্রধান গুরুত্বপূর্ণ জায়গা। সেই জায়গাটার সমাধান না করে তো আমাদের হবে না। ফলে আমরা বলছি 1 থেকে 1.5 বছর কিংবা 2 বছর সময় লাগবে এই অবস্থাকে আমাদের উৎপাদনশীল অর্থনীতির উপযোগী করে তোলার জন্য। সাময়িক যে সংকট, সেই সংকটের জায়গাগুলো আমরা দূর করছি এবং বিভিন্ন দেশ থেকে আপাতত এই প্রয়োজন মেটানোর জন্য উৎসগুলো থেকে নতুন নতুন উৎস চিহ্নিত করা হচ্ছে, সেখান থেকে আমদানির চিন্তা করা হচ্ছে। স্বার্থ ছাড়া ভারত বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে তাকে সাধুবাদ জানায় সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী। বলেন,
স্বার্থ থাকলে এগোবে না বাংলাদেশ। স্বেচ্ছাসেবক দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গতকাল সকালে শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান রুহুল কবির রিজভী। বিএনপি নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকারের নেয়া নানা কল্যাণমুখী কাজ জনগণের কাছে তুলে ধরতে স্বেচ্ছাসেবক দল মাঠে থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। যে কোনো ষড়যন্ত্র ও প্রতিবন্ধকতা বিএনপির নেতাকর্মীরা শক্ত হাতে মোকাবেলা করবে বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। এ সময় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী এবং সাধারণ সম্পাদক রাজীব আহসান সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ। বাংলাদেশ সমতার ভিত্তিতে সকলের সাথে বন্ধুত্ব করতে চায়, কিন্তু কোনো শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না। বাংলাদেশ সরকার প্রত্যেক দেশের সাথে বন্ধুত্বের প্রকাশ্যে যে ঘোষণা দিয়েছেন, নিশ্চয়ই এইখানে যদি অন্য কিছু না থাকে, আমাদের প্রধানমন্ত্রী তিনি সম্পর্ক রাখবেন, তিনি যাবেন, আমরাও সবাইকে আমন্ত্রণ জানাবো। কলকাতার নিউ মার্কেট এলাকায় একটি হোটেলে ভয়াবহ আগুনে শিশুসহ অন্তত 9 জনের প্রাণহানি হয়েছে, আহত হয়েছে আরও 15 জন। স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত 2টার দিকে নিউ মার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের হোটেলটিতে আগুন লাগে। ওই সময় হোটেলের বেশিরভাগ অতিথি ঘুমিয়েছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়া কয়েকজন হোটেলের ভেতরে আটকা পড়েন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হোটেলের এসি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে, তবে আগুনের প্রকৃত কারণ এখনও জানা যায়নি। আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় 4টি ফায়ার সার্ভিসের গাড়ি। পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা দলের সদস্যরাও সেখানে গিয়ে উদ্ধার কাজে অংশ নেন। দমকল কর্মীরা হোটেলের ভেতরে আটকে পড়া অতিথিদের বের করে আনতে অভিযান চালায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এদিকে কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের মধ্যে এখন পর্যন্ত 7 জন বাংলাদেশের মরদেহ শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। নিহতদের মরদেহ দ্রুততম সময়ে দেশে ফিরিয়ে আনতে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। কলকাতায় ডেপুটি হাইকমিশন এ বিষয়ে সার্বিক খোঁজ খবর রাখছে বলেও জানান প্রতিমন্ত্রী। আরও জানাচ্ছেন ইমরুল কায়েস। ভারতের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহত হয়েছেন অনেকেই। হতাহতদের মধ্যে আছে বাংলাদেশিরাও। বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, নিহত ও আহত বাংলাদেশিদের পরিচয় শনাক্ত করতে ভারতীয় পুলিশের সাথে কাজ করছে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশন। 9 জনের মধ্যে যতদূর জানা গেছে যে 5 জন বাংলাদেশি ওখানে ছিলেন। 5 জন বাংলাদেশি স্থানীয় পুলিশ তাদেরকে শনাক্ত করতে পেরেছে। আমাদের ডেপুটি হাইকমিশনের যে আছে কলকাতায় সব সময় সেই খোঁজ খবর রাখছে। উনি হোটেলে গিয়েছেন, যে দুর্ঘটনা যেখানে ঘটেছে শনাক্ত করার চেষ্টা করছেন। কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছেন, পুলিশের সাথে যোগাযোগ রাখছেন, এবং যারা নিহত হয়েছেন তারা জানা গেছে একই পরিবারের 4 জন। দ্রুত সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শনাক্ত শেষ হলে এবং সব ফর্মালিটিস কমপ্লিট হলে দ্রুততম সময় আমাদের এই মরদেহগুলো আমরা যেন বাংলাদেশে ফিরিয়ে আনতে পারি, সে কাজটা আমাদের কলকাতার মিশন সে কাজটি করছে। যারা এই দুর্ভাগ্যবশত মৃত্যুবরণ করেছেন তাদের পরিবার যদি খরচ বহন করতে না পারেন তাহলে অবশ্যই সরকার সেটা দেখবে। হতাহতদের সহযোগিতায় কলকাতার ডেপুটি হাইকমিশন হটলাইন চালু করেছে। ধন্যবাদ। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। কলকাতায় নিউ মার্কেটের কাছে হোটেলে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে যে 7 বাংলাদেশি পরিচয় মিলেছে তাদের 4 জনই কুষ্টিয়ার একই পরিবারের। স্ত্রীর চিকিৎসা শেষে দেশে ফেরার সময় কলকাতার ওই হোটেলে উঠেছিলেন সাংবাদিক দেবাশিস দত্ত। তাদের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজনরা। নিহত অপর বাংলাদেশের নাম আহমেদ বাবু, তার বাড়ি আমিনবাজারের বেগুনবাড়িতে। কুষ্টিয়ার প্রতিনিধি হাসান আলীর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ভারতের কলকাতায় হোটেলে আগুনে নিহতদের মধ্যে 4 জনের বাড়ি কুষ্টিয়া শহরের আরাপাড়া এলাকায়। নিহতরা হলেন কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী আফসানা শারমিন, তাদের ছেলে স্বর্ণশীষ দত্ত এবং দেবাশিসের শ্বশুর আকরাম আলী।
এ খবর কুষ্টিয়ায় পৌঁছালে স্বজনদের আহাজারিতে চারপাশ ভারী হয়ে ওঠে। এলাকায় নেমে আসে শোকের ছায়া। দেবাশিস দত্তের পরিবার জানিয়েছে, স্ত্রী আফসানার চিকিৎসার জন্য ছেলে ও তার শ্বশুরকে নিয়ে ভারত গিয়েছিলেন দেবাশিস। প্রথমে বেঙ্গালুরুতে চিকিৎসা নেন। সেখানে চিকিৎসা শেষে মঙ্গলবার কলকাতায় আসেন তারা। ওরা চিকিৎসা করতে গেছে, চিকিৎসা করতে যায় ব্যাঙ্গালোরে চিকিৎসা করতেছিল, কলকাতায় গেছে। কলকাতা যাওয়ার পরে হোটেলে যায়, হোটেলে ছিল 2 দিন, 1 দিন হোটেলে ছিল। হোটেলে থাকার পরে এসি পাস করে ভালো ইন্তেকাল করেছে। দেবাশিসদার দীর্ঘদিনের স্বপ্ন ছিল যে কুষ্টিয়ার সাংবাদিকতাকে আধুনিকরণ করতে এবং সাংবাদিকতা বস্তুনিষ্ঠ সংবাদ তৈরি করতে তরুণ যেসব সংবাদকর্মী আছে তাদেরকে প্রশিক্ষণ বা তাদেরকে কিভাবে ভালো ভালো নিউজ তৈরি করা যায় সেই ব্যাপারে সেটা উদ্যোগ নিয়ে একটা গ্রুপ তৈরি করেছিল। দেবাশিস দত্ত বন্ধু সহকর্মী সব কিছু ছিল আমার, তবে তার এই আকস্মিক চলে যাওয়াটা আমাদের জন্য অনেক বড় ক্ষতি। দেবাশিস দত্ত চ্যানেল আই ও দৈনিক আজকের পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি ছিলেন। পাশাপাশি তিনি স্থানীয় আজকের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। দেবাশিস দত্তের শোকাহত পরিবারকে সমবেদনা জানান স্থানীয় সংবাদকর্মীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। উদ্বোধনের দ্বিতীয় দিনে রাজধানীর ব্যস্ত সড়কে অন্যান্য বাসের সঙ্গে পাল্লা দিয়ে চলেছে নারীদের জন্য চালু হওয়া পিঙ্ক বাস। যাত্রী কম হলেও যারা উঠেছেন তারা বলছেন স্বস্তির কথা। তবে সড়কে দীর্ঘ সময় থাকায় নানা অসুবিধার কথাও জানিয়েছেন নারী চালক ও হেলপাররা। আরও জানাচ্ছেন আসমা আক্তার নূপুর। রাজধানীর ব্যস্ত সড়কে এ যেন এক নতুন দৃশ্য। অন্যান্য গণপরিবহনের সঙ্গে তাল মিলিয়ে ছুটছে নারীদের জন্য চালু হওয়া পিঙ্ক বাস। উদ্বোধনের দ্বিতীয় দিন, নতুন এই সেবায় যাত্রী সংখ্যা এখনও তুলনামূলক কম। তবে বাসে যারা উঠছেন তাদের চোখে মুখে স্বস্তি। পুরুষ যাত্রীদের সঙ্গে ধাক্কাধাক্কি করে বাসে ওঠার বিড়ম্বনা নেই। নিজের মতো করে ওঠা বসার সুযোগ, এতেই খুশি যাত্রীরা। সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানান তারা। যেহেতু আজকে ফার্স্ট, তাই নতুন কিছু এক্সপিরিয়েন্স করতে চাইছিলাম। সিট না থাকলে মেয়েদেরকে নিতেও চায় না। আমাদের যখন সকালবেলা বের হই, স্কুল কলেজ থাকে, আমাদের অনেক ক্ষেত্রে লেট হয়ে যায়। পুরুষদের একটা হ্যারাসমেন্টও থাকে, সেজন্য আমরা খুব হ্যাপি, খুব খুশি। আর সরকারকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। তবে যাত্রীদের স্বস্তির এই যাত্রার পেছনে যারা আছেন তাদের সামনে রয়েছে কিছু বাস্তব সমস্যা। দীর্ঘ সময় সড়কে থাকতে হয় নারী চালক ও হেলপারদের, কিন্তু পথে নেই পর্যাপ্ত ওয়াশরুম ব্যবহারের সুযোগ। গরমেও বাড়ছে অস্বস্তি। ওয়াশরুম ব্যবহারের সুযোগ এবং প্রয়োজনীয় বিশ্রামের ব্যবস্থার পাশাপাশি গরমের সময় এসি বাসের প্রয়োজনীয়তার কথাও জানিয়েছেন তারা। আজকে প্রথম দিন, তারপরে ওই যে রাস্তায় প্রচুর গরম, তারপরে ওই যে ধরেন এসি বাস হইলে সুবিধা হয়, আর অটো গাড়ি হইলে আর একটু বেশি ভালো হয়। আব্দুল্লাহপুর থেকে মতিঝিল পর্যন্ত আসতেছি আর কি। আর আমাদের অভিজ্ঞতা আসলে প্রথম দিন তো ভালো, সবাই খুব পজিটিভভাবে নিতেছে, আমরাও খুব আনন্দের সাথে কাজ করতেছি। তারপরও দায়িত্বে কোনো কমতি নেই। ব্যস্ত সড়কে দক্ষ হাতে স্টিয়ারিং সামলে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরা। প্রাথমিকভাবে রাজধানীর 10টি রুটে চলছে 10টি পিঙ্ক বাস। এছাড়া চট্টগ্রামে 2টি ও বগুড়ায় 2টি বাস চলছে। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী শাসনামলে ডিজিএফআইয়ের জেআইসিতে গুম নির্যাতন মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হয়েছে। গতকাল বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর এ মামলায় গুমের ভুক্তভোগী সাক্ষী নূরে আলমকে জেরা করেছেন আসামি পক্ষের আইনজীবীরা। পরে একই ট্রাইব্যুনালে জুলাই অভ্যুত্থানে মোহাম্মদপুরের 9 জনকে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক এবং শেখ ফজলে নূর তাপস সহ 28 আসামির বিরুদ্ধে সাক্ষ্য নেওয়া হয়। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ 2015 সালে বরিশালে ক্রসফায়ারে ছাত্রদল নেতা সহ 2 জনকে হত্যা মামলায় সাবেক এমপি আবুল হাসনাত আবদুল্লাহ সহ 4 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হয়। সাক্ষ্য দেন হত্যাকাণ্ডের শিকার বাবুল মোল্লার ছেলে আশিকুর রহমান আসিফ। সকালে এসব মামলায় গ্রেফতার মোট 12 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
সাংবাদিকতা পেশাকে যারা ফ্যাসিবাদের দালালির কাজে ব্যবহার করেছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। গতকাল রাজধানীর তথ্য ভবনে সাংবাদিকদের সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানান, ক্ষমতার অপব্যবহার করে জনগণের ক্ষতি করা এবং এতে সহযোগিতা করা সাংবাদিকদেরও আইনের আওতায় আনা হচ্ছে। স্বাধীন বাংলাদেশে বর্তমান সময়ের মতো গণমাধ্যমের এত স্বাধীনতা আগে কখনো ছিল না বলে মত তার। তবে স্বাধীনতার সুযোগ নিয়ে সাংবাদিকতার নামে ব্ল্যাকমেইলিং ও অপসাংবাদিকতা মেনে নেওয়া হবে বলে মন্ত্রী হুঁশিয়ারি দেন। পাশাপাশি আধুনিক ডিজিটাল মিডিয়া ইকোসিস্টেম গড়ে তুলতে প্রকৃত পেশাদার সাংবাদিকদের সুরক্ষায় সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সরকারকে এবং ক্ষমতাকে এই প্রশ্ন করার ক্ষমতা আছে সাংবাদিকদের, কিন্তু সেই ক্ষমতা যদি কেউ কাজে না লাগিয়ে দুর্বৃত্ত এবং স্বৈরতন্ত্র ফ্যাসিস্ট ক্ষমতার পক্ষে সাংবাদিকতাকে ব্যবহার করে, তাহলে তার পরিণাম কি হয়? সেই সমস্ত দালাল সাংবাদিকরা এখন কিন্তু ফ্যাসিস্টের দালাল হিসেবে কারাগারে আছে এবং ক্ষমতা ধরে রাখার জন্য যে হত্যা, গুম, খুন হয়েছে, রাষ্ট্র লুট হয়েছে, টাকা বিদেশে পাচার হয়েছে, এই অপকর্মের সহযোগী সাংবাদিক হিসেবে তারা চিহ্নিত হয়েছে। আমরা তাদেরকে আইনের আওতায় আনার জন্য কাজ করছি, যাতে কেবলমাত্র অপরাধীরাই চিহ্নিত হয়। গুম প্রতিরোধ ও প্রতিকার আইন গুম বন্ধের বদলে আইনশৃঙ্খলা বাহিনীকে আবারও গুমের সুযোগ তৈরি করে দিতে পারে বলে আশঙ্কা করছেন মানবাধিকার কর্মীরা। ক্ষমতাসীনরা তাদের ক্ষমতা বাড়াতে এমন আইন পাশ করতে চাইছে বলে মন্তব্য তাদের। গতকাল রাজধানীতে একটি সেমিনারে এমন মন্তব্য করেন বক্তারা। আরও জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সময়ে সবচেয়ে সমালোচিত অপরাধের মধ্যে গুম ছিল অন্যতম। সরকারের সমালোচনা রুখতে না পেরে বিরোধী মত দমনের অন্যতম মাধ্যম ছিল এটি, যার শিকার হন বর্তমান সংসদের অনেক সদস্য। আপনার দলীয় একজন ব্যবসায়ীকে এ অবস্থায় নাগরিক নিরাপত্তা ও ব্যক্তির মৌলিক মানবাধিকার নিশ্চিতের প্রশ্নে জাতীয় মানবাধিকার কমিশন আইন ও গুম প্রতিরোধ আইন 2026-এর খসড়া নিয়ে ভয়েস ফর রিফর্ম ও নাগরিক কোয়ালিশনের এই আয়োজন, যেখানে উঠে আসে প্রস্তাবিত গুম প্রতিরোধ ও প্রতিকার নিয়ে নাগরিক নানা মন্তব্য। 6 মাস সরকার অনেক কিছু বলার চেষ্টা করেছে যে এটা সাংবিধানিক না, অনেক কিছু, বাট তারপরেও এখনো বর্তমানে 70% মানুষ মনে করছে যে গণভোটের বাস্তবায়ন হওয়া উচিত এবং অনলি 13.9 মানুষ মনে করছে যে বাস্তবায়ন হওয়া উচিত না। এ সময় বক্তারা বলেন, গুম প্রতিরোধের নামে প্রস্তাবিত আইনটি রাষ্ট্রীয় বাহিনীকে গুমের সুযোগ করে দেবে। এই রকম একটা আইন রেখে ভবিষ্যতে গণমানুষের মধ্যে যে একটা আতঙ্ক থেকে যাবে, এই আতঙ্ক থেকে তো জাতি বের হতে পারবে না। আপনি গুড গভর্নেন্সের মাধ্যমে মানুষের মন জয় করেন না কেন? বাহিনীগুলোকে গুড গভর্নেন্সের জন্য তৈরি করেন। এটা কোনো রাজনীতির বিষয় নয়, আমার সন্তানের নিরাপত্তার প্রশ্ন। আমাদের পরবর্তী প্রজন্ম যে তার গুমের ভয় থেকে উঠে থেকে তাদের মত প্রকাশ করতে পারে তার প্রশ্ন। প্রস্তাবিত আইনের কাঠামোয় জবাবদিহিতা নিশ্চিতের পরিবর্তে ক্ষমতার অপব্যবহারের সম্ভাবনা দেখছেন মানবাধিকার কর্মীরা। সার্চ কমিটির 9 জনের 8 জন সরকারি এবং তারা যাদেরকে ধরেন নিয়োগ দিবে তারা কারা হতে পারে সেই চেহারাগুলো। আইনটাকে দুর্বল করে দিচ্ছে, তার মানে একটা স্বার্থ আছে, স্বার্থ ছাড়া তো আইনটা করেনি। আপনার স্বার্থে আপনি যখন যেই জিনিসকে যেভাবে দরকার ব্যবহার করবেন এবং জনগণের বিরুদ্ধেই ব্যবহার করবেন, এটা আমরা হতে দেব না। আমরা একবার দেখিয়েছি কি করা সম্ভব, প্রয়োজন হলে আবার দেখাবো। মানবাধিকার লঙ্ঘন ঠেকিয়ে পরবর্তী প্রজন্মকে সুরক্ষা দিতে সুষ্ঠু তদন্ত ও বিচারের নিশ্চয়তা দিবে এমন আইন প্রণয়নের দাবি উঠে আসে সেমিনারে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরও একবার জানিয়ে। ভোটাভুটির মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন আজ, প্রস্তুতিতে ঘাটতি নেই, সুন্দর নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি সিইসি। রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে বিএনপির সংসদীয় দলের সভা, ভোট গণনা ও ফলাফল সরাসরি সম্প্রচার হবে জানালেন চিফ হুইপ। রাজধানীর গ্যাস সরবরাহে খুব একটা উন্নতি নেই, এখনো রাতভর লাইনে দাঁড়িয়ে দীর্ঘ অপেক্ষা চালকদের। বিদেশ থেকে গ্যাস আমদানির সিদ্ধান্ত সরকারের। কলকাতায় হোটেলে আগুনে 9 জনের মৃত্যু, 7 বাংলাদেশি পরিচয় শনাক্ত, কুষ্টিয়ার একই পরিবারের 4 জন, স্বজনদের আহাজারি।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশনের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।